নানজিরু শেখ। নমস্কার। 19 সেপ্টেম্বর সকাল 11টায় শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। এবারে বিধানসভা অধিবেশন খুব গুরুত্বপূর্ণ থাকবে। প্রশ্নোত্তর, বিল ইত্যাদি বিষয় থাকছেও। বিধায়কদের আলোচনা খুব গুরুত্বপূর্ণ, কারণ নিশ্চয়ই বিরোধী বিধায়ক যারা আছেন তারা এই রাজ্যের শিক্ষক, কর্মচারী, সকল অংশের মানুষের কথাগুলো বলবেন, বেকারদের কথাগুলো বলবেন। যারা এই সময় রাজ্যের শিক্ষক, কর্মচারী, অবসরপ্রাপ্ত আধিকারিক যারা আছেন প্রায় প্রত্যেকের জন্য যারা কথা বলছিলেন, অনিয়মিত এসএসএফ থেকে শুরু করে পাম্প অপারেটর থেকে শুরু করে যারা দীর্ঘদিন ধরে আশায় আছেন, বলতে পারেন যে তাদের ভরসা এখনো বর্তমান ডাক্তার মানিক সাহার সরকার, ঠিক তাদের আমলে যে আশা প্রত্যাশা তারা নিয়ে রেখেছেন, এখনো দিয়ে রেখেছেন, তাদের প্রত্যেকের কাছে এবারের অধিবেশন খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আরেকটি কারণে খুব গুরুত্বপূর্ণ, যেহেতু 31 অক্টোবরের আগে এই অধিবেশন, যদিও 2 দিনের অধিবেশন, তারপরেও খুব গুরুত্বপূর্ণ। 31 অক্টোবরের আগে সেই 2 দিনের অধিবেশন, 19 সেপ্টেম্বর এবং 23 সেপ্টেম্বর, এই 2 দিনের অধিবেশনকে বলা যেতে পারে রাজ্যের শিক্ষক, কর্মচারী, অবসরপ্রাপ্ত এসএসএফ থেকে শুরু করে পাম্প অপারেটর থেকে শুরু করে অনিয়মিত কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকে তাকিয়ে আছেন ডাক্তার মানিক সাহার থেকে। বলতে পারেন আগামীকাল বা বলতে পারেন 23 সেপ্টেম্বর কি হতে চলেছে, কি ঘোষণা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে যখন চারদিকে চর্চা, চারদিকে আলোচনা, ঠিক তখন শারদোৎসবের আগে বড় কি উপহার দিতে চলেছেন ডাক্তার মানিক সাহার সরকার। আবার দীপাবলির আগেও তো সেই উৎসবের আবহে ব্যাখ্যাটা আসতে পারে। আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, আপনারা প্রত্যেকেই কথা বলবেন এই অনুষ্ঠানে। শুরুতে বলি, কম সময়ের মূল বক্তব্য উপস্থাপন করবেন। তারপরেও বলছি, যারা অনিয়মিত কর্মচারী আছেন, এসএসএফ শিক্ষক কর্মচারী যারা আছেন, তারা প্রতিদিন যে বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করেন, আমাদের সঙ্গে থাকার চেষ্টা করেন, আপনারা প্রত্যেকে কথা বলবেন, আপনাদের বিষয়বস্তু এই অনুষ্ঠানে উপস্থাপন করবেন। শিক্ষক কর্মচারী যারা আছেন, যারা বকেয়া ডিএর কথা বলছেন, 22% ডিএর কথা বলছেন, কেন্দ্রীয় হারে ডিএ ডিআরের কথা বলছেন, যারা অষ্টম বেতন কমিশনের কথা বলছেন, যারা বলছেন যে সর্বোচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 থেকে 2.72 হয়ে যাবে এমন প্রত্যাশা যারা করছেন, যারা বলছেন যে পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ সেখানে কার্যকর করা হবে, সমস্ত বকেয়া সেখানে মিটিয়ে দেওয়া হবে, তার পাশাপাশি ষোড়শ অর্থ কমিশন লাগুর আগে বকেয়া সব মিটিয়ে দিতে হবে, তাহলে এই রাজ্যকে সে টাকা কমিটেড করা হবে। এই বিষয়গুলো নিয়ে যারা কথা বলছেন, আমাদের সঙ্গে যারা নিয়মিত থাকেন, নিয়মিত বিষয়বস্তু উপস্থাপন করেন, তাদের প্রত্যেকের কাছে আমরা শুধু এই কয়েকটি কথাই সেখানে বলে দিতে চাই। আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা আলোচনা করতে চাই। শিক্ষক কর্মচারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবারের অধিবেশন। তার পাশাপাশি আলোচনার বিষয়বস্তুই শুধু নয়, একেবারে হিসাব নিকাশের বিষয়বস্তুও রয়েছে। যারা শুধু কেন্দ্রীয় হারে ডিআরের দাবি করছেন তা নয়, এ রাজ্যে যারা অনিয়মিত কর্মচারী আছেন তারাও তাদের দাবির কথা বলছেন, তারাও তাদের বকেয়া ইস্যুর কথা বলছেন। যারা একেবারে শিক্ষক কর্মচারীদের পাওনা করি হিসাবের কথা বলছেন, তারাও বলতে চান যে হ্যাঁ, এই সময় শিক্ষক কর্মচারীদের সমস্ত পাওনা করি বোধ হয় মিটিয়ে দেওয়া হবে। নমস্কার, কে বলছেন? লাইভে আসেন, কথা শোনা যাচ্ছে। লাইভে আসেন, কথা শোনা যাচ্ছে। আজ আরেকবার অনিয়মিত কর্মচারীদের তরফে সেখানে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফে সেখানে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। তারা তাদের তরফে বলা যেতে পারে এ সময়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। তারা চান যে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার তাদের দাবি পূরণ করুক, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা মোতাবেক তারা তাদের বক্তব্যের কথা আরেকবার আজ তুলে ধরেছেন। আমরা তাদের বক্তব্য শুনব। যে অনিয়মিত কর্মচারী মঞ্চ, ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আর বিগত 4 জুলাই নিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা সহ বিভিন্ন দাবিতে আগরতলা শহরে ঐতিহাসিক মিছিল সংগঠিত করেছিল। আমরা মহাকরণ অভিযান সংগঠিত করেছিলাম এবং মহাকরণ অভিযান শেষে আমরা 4 জুলাই রাজ্যের মাননীয় মুখ্য সচিবের সকাশে
আমাদের অনিয়মিত কর্মচারী মঞ্চের প্রতিনিধি দল সাক্ষাৎকারে মিলিত হয়ে আমাদের 8 দফা দাবি সনদ আমরা মাননীয় মুখ্য সচিবের কাছে তুলে ধরেছিলাম। রাজ্যের 40,000 অনিয়মিত বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারী মঞ্চের কর্মচারীদের তরফ থেকে আমরা মুখ্য সচিবের কাছে দাবি করেছিলাম অনিয়মিত কর্মচারীরা বঞ্চিত, তাদের ন্যায্য দাবিগুলো অবিলম্বে পূরণ করার জন্য রাজ্য সরকারকে, বিশেষত রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে মুখ্য সচিবকে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের সাথে রাজ্যের মুখ্য সচিবের আলোচনা আমরা মনে করি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছিল এবং মুখ্য সচিবের কাছ থেকে আমরা ইতিবাচক আশ্বাস পেয়েছিলাম। আমরা আলোচনার সময় মাননীয় মুখ্য সচিবকে জিজ্ঞেস করেছিলাম, জানতে চেয়েছিলাম আমরা মিটিংয়ের পর, ডেপুটেশনের পর আমরা গিয়ে সবাইকে কী বলবো, আমরা কি বলতে পারি যে আপনি ইতিবাচক সাড়া দিয়েছেন, আপনি বিষয়গুলো দেখবেন সদর্থকভাবে। উনি বলেছেন আপনারা বলতে পারেন। সেই মোতাবেক আমরা নিয়ে ডেপুটেশন শেষে সবাইকে বলেছিলাম, সংবাদ মাধ্যমকে জানিয়েছিলাম এবং রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিয়েছিলাম যে আমাদের দাবিগুলো রাজ্যের মুখ্য সচিব অত্যন্ত সদর্থক ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন এই দাবিগুলো পূরণ করার জন্য তিনি আন্তরিক সক্রিয় উদ্যোগ গ্রহণ করবেন। আমরা মুখ্য সচিবের এই আশ্বাসে বিশ্বাস করেছিলাম। আমরা মুখ্য সচিবকে এটাও বলেছিলাম যে 25 জুলাই 2018 সালে আপনারা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত সমস্ত সার্কুলার বিজ্ঞপ্তিগুলো প্রত্যাহার করেছিলেন এবং তখন বলেছিলেন যে আপনারা আরও ইনফর্ম এবং ট্রান্সপারেন্ট স্কিম তৈরি করবেন, সেই জন্য চালু স্কিমগুলো বাতিল করা হলো। কিন্তু 2018 21 জুলাই, তারপর 4 জুলাই 2025 তখন অব্দি আপনারা এই বিষয়ে নতুন কোনো স্কিম আনেননি। আমরা দাবি করেছিলাম যে আমাদের দাবিগুলোর মধ্যে ছিল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে, পাম্প অপারেটরদের সমস্যার সমাধান করতে হবে, যে সমস্ত পার্ট টাইম কর্মী আছেন তাদেরকে ডিআরডব্লিউ ঘোষণা করতে হবে, যে সমস্ত অনিয়মিত কর্মচারী শূন্য হাতে বাড়ি ফিরে গেছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা দিতে হবে, আমরা তুলে ধরেছিলাম। তো আমরা আশা করেছিলাম যে মুখ্য সচিব দেখে যে সরকার এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন। আমাদের বক্তব্য ছিল অনিয়মিত কর্মচারীদের মধ্যে অর্থ দপ্তরের অনুমোদন আছে এবং অনুমোদন নেই, এইভাবে ভাগ করা যাবে না। যারা 10,000 দশক ধরে কাজ করছেন তাদেরকে অনুমোদন নেই বলে আপনি বাদ দিতে পারবেন না। সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ করার সাপেক্ষে সমকাজে সমবেতন দিতে হবে। আমাদের বক্তব্য ছিল রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্যপদ খালি এবং শূন্যপদগুলোর চাহিদা পূরণ করা হচ্ছে অনিয়মিত কর্মচারীদের সামান্য মজুরির ভিত্তিতে নিযুক্তি দিয়ে। তো আমরা 3 মাস অপেক্ষা করলাম। 3 মাসে আমরা কিন্তু রাজ্য সরকারের তরফে কোনো ইতিবাচক সাড়া পেলাম না। আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি যে মুখ্য সচিবের প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়িত করার ক্ষেত্রে কোনো উদ্যোগ রাজ্য গঠনের তরফ থেকে এখন অবধি আমাদের নজরে আসেনি। আমরা যেটা কিন্তু দেখেছি বিভিন্ন দপ্তরে তারা তথ্য সংগ্রহ করছেন, অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে যারা কাজ করছেন তাদের বিষয়, কিন্তু তারা তারা তো মাত্র সামান্য সংখ্যা, 3 থেকে 4,000 5,000। এর বাইরে বিরাট সংখ্যা অনিয়মিত কর্মচারী নিয়ে কোনো হেলদোল রাজ্য সরকার নেই। আমাদেরও ধৈর্যের বাঁধ ভাঙছে। আমরা তাই আজকে বাধ্য হয়েছি আমাদের রাজ্যের মুখ্য সচিবের কাছে একটি আবার চিঠি প্রেরণ করতে, ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে আমরা চিঠি প্রেরণ করে আমাদের 4 জুলাইয়ের দাবি সনদ, 4 জুলাইয়ের মিছিল এবং মুখ্য সচিবের সাথে আমাদের আলোচনা সমস্ত কিছু তার স্মরণে এনেছি, তাকে স্মরণ করিয়ে দিয়ে বলেছি আমরা 3 মাস ধরে অনেক আশায় বুক বেঁধে অপেক্ষা করছিলাম। আপনার সাথে আলোচনার পর যে সদর্থক বার্তা আমরা পেয়েছিলাম, আমরা ভেবেছিলাম সেই সদর্থক বার্তার ভিত্তিতে আপনি দাবিগুলো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু এখন অবধি সেই ধরনের পদক্ষেপ আমাদের মধ্যে। আরও আপনাকে মনে করিয়ে দিচ্ছি এবং আমরা আশা করছি আগামী 15 নভেম্বরের মধ্যে আপনার সরকার এই বিষয়ে আমাদের দাবিগুলো পূরণে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা 15 নভেম্বর অবধি মাননীয় মুখ্য সচিবকে সময়সীমা বেঁধে দিয়েছে। এটা মুখ্য সচিবকে সময়সীমা বেঁধে দেওয়া এবং রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দেওয়া। আমরা বলেছি যদি 15 নভেম্বরের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ না হয়, দাবিগুলো পূরণে সদর্থক রীতিমতো কোনো পদক্ষেপ আমরা না দেখি, তাহলে কিন্তু 15 নভেম্বরের পর আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ রাজ্যের 40,000 অনিয়মিত কর্মচারীকে নিয়ে আবারও জোরদার আন্দোলনে নামব। আমাদের সামনে আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই, এটা আমরা বলে দিয়েছি এবং আমরা এই বিষয়টা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর নজরে আনতে চাই এবং পাশাপাশি আমরা
সমস্ত অনিয়মিত কর্মচারী বন্ধুদের কাছে এই বার্তাটা দিতে চাই যে 4 জুলাইয়ের ঐতিহাসিক মিছিল মহাকরণ অভিযানের পরও সরকারের সম্বিত ছেড়েনি। সরকার আরও বড় আন্দোলন চাইছে। যদি সরকার বড় আন্দোলন না চাইতো তাহলে সরকার নিজের থেকেই এই দাবিগুলো পূরণে গত 3 মাসে এগিয়ে আসতো। আমরা তবু সরকারের কাছে 15ই নভেম্বর অবধি সময় দিয়েছি। 15ই নভেম্বর দেওয়ার পর আমাদের মনে আন্দোলন করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। আমরা এটা বিশ্বাস করি অনিয়মিত কর্মচারীদের দেওয়ালে থেকে গেছে, তারা সবাই আন্দোলনে সামিল হবেন। এটা দলমত নির্বিশেষে সবার আন্দোলন। এটা সরকার সমস্যার প্রশ্ন নয়, আমাদের ভবিষ্যতের প্রশ্নে, আমাদের বর্তমান আমাদের যন্ত্রণা অবসানের প্রশ্নে আমাদের সামনে আন্দোলন ছাড়া বিকল্প রাস্তা নেই। তাই 15ই নভেম্বরের মধ্যে যদি আমাদের দাবিগুলো পূরণ না হয় তাহলে রাজ্য সরকার 15ই নভেম্বরের পর আগরতলা শহরে ত্রিপুরা রাজ্যে আন্দোলনের নতুন চেহারা দেখবে। এইটুকু আমরা বিনীতভাবে আর সবাইকে বলতে চাই। আমরা এইটাও লক্ষ্য করি পাম্প অপারেটররা, আমরা মুখ্য সচিবের কাছে বিষয়টা উল্লেখ করেছিলাম যে পাম্প অপারেটরদের বেতন কিংবা দৈনিক মাসিক মজুরি ঠিকমতো দেওয়া হচ্ছে না। এখন অবধি পাম্প অপারেটরদের মজুরি দেওয়া হয়নি এবং এখন সামনে পূজা আসছে। এই পূজার সময় অনিয়মিত কর্মচারীদের কিন্তু ঘরে হাত থাকবে না। অনিয়মিত কর্মচারীদের অনেক কাজ তো আমার কাছে এসেছিল, সেক্রেটারি একদল অনিয়মিত কর্মচারী, তাদেরকে পুজোর সময় যেটা অনুদান দেওয়া হয় এটা দেওয়া হচ্ছে না। এবার গতবার অবধি দেওয়া হয়েছিল, অনুদান দেওয়া হচ্ছে না, অনেককে পুজো অ্যাডভান্স দেওয়া হচ্ছে না। আমরা এই সাংবাদিক সম্মেলন থেকে রাজ্য সরকারের কাছে দাবি করবো পুজো উপলক্ষে সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারী, পার্ট টাইম ওয়ার্কার, পাম্প অপারেটর প্রত্যেককে এককালীন করে উৎসব অনুদান দিতে হবে। এককালীন 5,000 টাকা করে প্রত্যেককে উৎসব অনুদান দিতে হবে, এটা আমাদের দাবি। আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে এই দাবিটা রাখতে চাই। আর পাম্প অপারেটরদের মাসিক মজুরি অনিয়মিত অবস্থায় রয়েছে, এটা নিয়মিতভাবে চালু করতে হবে। উৎসবের মৌসুমে যাতে অনিয়মিত কর্মচারীদের ঘরে সামান্য হাসিটুকু ফোটে, সেই হাসি ফোটানোর দায়িত্ব সরকারের গ্রহণ করতে হবে। এই দাবিটাও আমরা আজকে করছি। আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং অন্যরা আছেন তারা যদি কিছু থাকেন যুক্ত করবেন। আমরা 15ই নভেম্বর অব্দি অপেক্ষা করবো। আজকে চিঠি দিয়েছি মাননীয় মুখ্য সচিবের কাছে, বলেছি আমরা 15ই নভেম্বর অব্দি আপনাকে সময়সীমা দিলাম। আমরা আশা করবো এর মধ্যে আপনি উদ্যোগ গ্রহণ করে দাবিগুলো পূরণ করবেন। যদি পূরণ না হয় তাহলে আমরা 15ই নভেম্বর পর আমরা আবার আন্দোলনে নামতে বাধ্য হব। এটা আমরা ঠিক করবো। আমরা শান্তিপূর্ণ হবে যতটা আন্দোলন করা যায়। নমস্কার, কে বলছেন? এবং যা ভবিষ্যৎ যা বলছেন এটার মধ্যে যুক্তিগত আছে। কাজে অন্য একটি শক্তি বললাম এর মধ্যে যদি অনিয়মিত কর্মচারীরা যা নিয়ম এগুলো যদি না করে তারা 1 নভেম্বর থেকে যেমন আন্দোলন করবে সেখানে আমি যা পাওনা এটা দিয়ে জেনে যান আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে যাইছে যে আপনার তো কোনো ইনকামই নেই। এটি যদি মুখ্যমন্ত্রী মানে বন্ধ করছেন যদি একটা সংরক্ষণ এবং সেই সামনে এদেরকে পাশে করতে হয় এগুলো জানা দিবি আমি তখন ঠিক যায়। করবো আমরা শান্তিপূর্ণ হবে যতটা আন্দোলন করা যায়। আমরা শান্তিপূর্ণ হবে 40,000 অনিয়মিত কর্মচারীদের পরিবার পরিজন আমরা দরকার হলে মহাকরণে বসে থাকবো। আমরা মহাকরণের সব সামনের দিন কাটাবো, রাত কাটাবো। যদি এরকম গত কয়েক বছরের ভেতরে মন্ত্রী বিধায়কের বেতন ভাতা বৃদ্ধি করেছে, টাকা নেই এবং বেতন ভাতা বৃদ্ধি। এটাকে সামনে রেখে আপনাদের কোনো অনুরোধ থাকবে যে পুজো অনুদান দিয়ে অন্যান্যদের দেওয়া হচ্ছে না। আমার যেটা বক্তব্য আমরা বলেছি বিধায়কের জন্য পূজা অনুদান বাড়ানোর না, এটা আমরা বলবো না, এটা ওনারা ঠিক করবেন। এটা সবাই জানেন মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বাড়লো, অনিয়মিত কর্মচারীদের বেতন ভাতা বাড়লো না, এটা রাজ্যবাসীর কাছে বিরাট প্রশ্ন। কিন্তু আমাদের কাছে নয়, যাদের বিবেক আছে তাদের প্রত্যেকের কাছে এটা কথা। এমনকি মন্ত্রী বিধায়কও নিশ্চয়ই তারাও এই বেতন ভাতা তারাও মানসিকভাবে মানতে পারছেন না। কারণ কোনো বিবেকবান মানুষ এটা মানতে পারবেন না। আর মন্ত্রী বিধায়কদের তো দায়িত্ব অনেক বেশি, তারা সমগ্র রাজ্যের দায়িত্ব। তারা যখন তাদের ভাতা বাড়ছে, অনিয়মিত কর্মচারীদের ভাতা বাড়ছে না, অন্যদের ভাতা বাড়ছে, এটা তাদেরও নিশ্চয়ই রাত্রে ঘুমের ব্যাঘাত ঘটে। তারা প্রকাশ্যে বলেন না। এবং বিশ্বাস করি যে কোনো বিবেকের মানুষ মন্ত্রী বিধায়কের মধ্যে অনেক দায়িত্ববান, তাদের দায়িত্ব সবার উপর, তারাও এটা মানছেন না।
অধিবেশনে 32 আগে তো অধিবেশন হবে, কারণ বিহারের অধিবেশন সরকার কোনো মানসিকতাও নাই। আর যে অনিয়মিত কর্মচারী যে বিষয়টা আসলো, সেটা আন্দোলন করা প্রয়োজন পড়ে না, কিন্তু যে তাদের কথা, কিন্তু তাদের তো কথা যে আসছে না, তার জন্য কিন্তু আন্দোলনটা অবশ্যই করার প্রয়োজন, গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে করতে হবে। কারণ আমরা যদি এই কথাটা বলতে হয়, সরকার আসার পর থেকে প্রতিনিয়ত মানুষ বলছে না, শোষণের মধ্যে রয়েছে। কারণ এমন একটা ধর্মীয় দুর্গা পূজা আসছে, প্রত্যেক বছর দুর্গা পূজা আসে, দুর্গা পূজার আগে মানুষের গ্রামীণ এবং শহরের মানুষের কাছে পোশাক থাকতো। তখন বামপন সরকার যখন ছিল, তার রেগার কাজের কোনো হিসাব ছিল না, ভালো কাজ হতো। তারপরে দেখি যে মানুষের কাছে টাকা থাকতো, গ্রাম থেকে শহরে যেত, শহর থেকে আস্তে আস্তে যা উপরে দিকে দেখে সরকার আসার পর থেকে দুর্গা পূজার আগে বলুন, কালী পূজার আগে বলুন, মানুষের কাছে পয়সা নেই। পূজার কয়েকদিন বাকি রয়েছে, সারা পিছনের যে রেগা শ্রম দিবসের যে মানুষের কাছে পয়সা থাকার কথা, কিন্তু সেই পয়সাও নেই। কিন্তু সরকার উল্টা পথে হাঁটছে, মানুষের জন্য কোনো কাজ করছে না, উল্টা পথে পয়সা খরচ করছে, মানুষের সাথে মনে করছে না। কিন্তু অধিবেশন হবে, অধিবেশনে হলেও তাদের বেতন ভাতা নিয়ে আমার আলোচনাও করতে পারে, জনগণের জন্য কতটুকু করবে সেটা আমরা করে গিয়ে আমরা বুঝতে পারবো যে কর্মচারী দিয়ে সম্বন্ধে, অষ্টম বেতন কমিশন সম্বন্ধে, অনিয়মিত কর্মচারী সম্বন্ধে কি পদক্ষেপ গ্রহণ করে, এবং যারা জায়গার শ্রমিক রয়েছে, ডিআরএস রয়েছে, তাদের জন্য কি করে, যারা সর্বশিক্ষা রয়েছে তাদের জন্য কি করে, যারা অঙ্গনওয়াড়ি রয়েছে তাদের জন্য কি করে না, আমরা আগামী দিন দেখবো। কারণ এই সরকারের, আমরা সবসময় কথাটা বলি, সরকারের একটা ভাবমূর্তি, একটা পরিকাঠামো থাকতে হয়, মানুষের স্বার্থে যদি কাজ করে, কিন্তু ওটাই আমরা দেখি না। কিন্তু তাদের এক বেড়াই, যে বড় বড় এক বেড়াই কিন্তু প্রত্যেকটা দিন চলছে, কিন্তু মানুষ তাদেরকে ভোট দিয়ে 2018 সাল থেকে 2023 সাল কোন 25 সাল চললে, কিন্তু তাদের এক বেড়াই দেখার জন্য মানুষ তাদেরকে ভোট দিয়েছিল না। কিন্তু ভোট দিয়েছিল কারণ স্কুলে চাকরি হবে, ঘরে ঘরে রোজগার হবে, 50,000 বছরের চাকরি হবে, অনিয়মিত কর্মচারীরা নিয়মিত হবে, কর্মচারীরা সপ্তম বেতন পাবে, কারণ কেন্দ্রীয় হারে সমহারে বেতন দেবে। কিন্তু সমহারে বেতন দেওয়া দূরে কথা, সমহারে বেতন সব ডিপার্টমেন্ট, অনেক ডিপার্টমেন্ট রয়েছে, আমরা দেখলাম পাম্প অন্য ডিপার্টমেন্ট গুলো রয়েছে, কিন্তু তারা সঠিক টাইমেও কিন্তু বেতন পাচ্ছে না। যারা কন্ট্রাকচুয়ালের মাধ্যমে বিদ্যুৎ ডিপার্টমেন্টে রয়েছে, তারাও কিন্তু 4-5 মাসের 6 মাসের মধ্যে মাথার মধ্যে বেতন থাকে। কিন্তু আসলে সরকার তারা তাদের মতো করে চলছে, আমরা আলোচনা সমালোচনা করে যাচ্ছি, কিন্তু তাদের ঘুম ভাঙানো যাবে না। কারণ কেন্দ্রে যে ডবল ইঞ্জিনের সরকার, যখন ডবল ইঞ্জিন থেকে সিঙ্গেল ইঞ্জিন হয়ে যাবে, তখন সরকারের ঘুম ভাঙবে, এর আগে বুঝবে না। কারণ আমরা টিভির মাধ্যমে বলতে চাই, আপনাদের কথা 2018 সালে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি গুলো দিয়েছেন, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবেন, বছরে 50,000 চাকরি দিবেন, মেগা 340 টাকা করবেন, 200 দিনের কাজ দিবেন, কিন্তু 200 দিন তো দূরের কথা, এখন 30 দিন 25 দিন কাজ করতে কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সরকার ডবল ইঞ্জিনের সরকার যাই হোক। নমস্কার, টিভি মাধ্যমে আবারও বলতে চাই, আপনারা আপনাদের কথা রাখুন, না হলে 2028 সালে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। কারণ প্রত্যাখ্যান তো করবে, একদম মানে কোন ধরনের প্রত্যাখ্যান করবে, কিন্তু আপনারা সেটা ভাবতে পারবেন না। মানুষের সাথে কথা আর বেশি দিন করে থাকা যাবে না, মানুষ সবটাই বুঝে গিয়েছে, মানুষ জন্য অপেক্ষা করছে, তাতে আমরা টিভি সবার উপর, তারাও এটা মানছেন না, যাই হোক হজম করছেন তারা। আর আমাদের যেটা বক্তব্য থাকবে সেটা হচ্ছে, যেটা 5,000 টাকার অনুদান, সমস্ত অনুদান দিতে হবে, অ্যাডভান্স অনুদান 5,000 টাকার অনুদান সবাই, সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীদের দিতে হবে, এটা আমাদের দাবি। আজকে আমরা দাবিটা রাখলাম, রাজ্য সরকার টাকা নেই যুক্তি তো সেই যুক্তি এক্সপেন্ডিচার করার, এগুলো আমরা আবার অষ্টম বেতন থেকে আমরা দেখলাম এই ডবল ইঞ্জিনের সরকার সবটা বিকাশ, সবটা ওনারা সবসময় বলে থাকেন। তো কিভাবে বিকাশ হবে, কিভাবে প্রয়াস হবে, কর্মচারীদের যদি পাওনা দাওনা সঠিক সময় দিতে না দেওয়া হয়, তাহলে কি সবটা বিকাশ ওনারা যে বলেন, নিশ্চয়ই বলেন। তো কর্মচারীদের মধ্যে দেখা গেল 22% দিয়ে এগুলো কর্মচারীরা পান না, সামনে অষ্টম বেতন কমিশন চলে আসছে। যদি এই টাকাটা না দেওয়া হয়, তাহলে কর্মচারীরা অনেক ক্ষতির মধ্যে পড়বে, এবং রাজ্যের মধ্যে টাকা আসবে না, রাজ্যের সমস্ত মানুষই সেই ক্ষতির মধ্যে পড়বে।
অ্যাকচুয়ালি কর্মচারীদের যখন টাকা দেওয়া হয় কেন্দ্র থেকে যখন টাকাটা আসে সেটা রাজ্যের মধ্যে চলে আসে, আর যদি না দেওয়া হয় কিন্তু রাজ্যের মধ্যে আসে না, রাজ্যের মধ্যেই বাজারটা চলো ঠান্ডা ঠান্ডা থাকে। একজন মাছ খাওয়ার আসলে কিন্তু সবাই বলে তাকে মাছ খাওয়ার আমরা লেনদেন করবো, তার মানে কর্মচারীরা কিছু টাকা পয়সা ছাড়বে, মার্কেটে সেগুলি করবে, গরিব লোক আস্তে আস্তে বেশি ঘোরাঘুরি দিয়ে গরম হয়, তাইলে সবটা বিকাশ কিন্তু হচ্ছে না। আর এদিকে আমরা দেখলাম কি যে তারা নতুন করে চাকরি হলে তো ওনার কিছু কথাই বন্ধ করে দিলেন, অথচ যেটা আমাদের বলার দরকার নাই বলছে সবই তাদের সবটা বিকাশ সবটা প্রয়াস থাকলে নিজেদের মধ্যে তারা করলেন বিকাশটা, যেমন নিজেদের বেতনটা বাড়িয়ে দিলেন। তারা কিন্তু নাই যে তারা পড়াশোনা এরকম করতে করতে জিয়া মন্ত্রী হতে গেছে, তারা এরকম হতে, এখন কিন্তু চাকরি পেতে গেলে মার্কেট মুখেটা বাইরে হতে স্টুডেন্টরা পড়াশোনা করে বহুত কষ্ট করে তারা উত্তীর্ণ হলে তার চাকরি পান, অথচ রেগুলার চাকরি পেতে দেন না। আর নিজেরা কিন্তু দেখা গেল অষ্টম পাস করেও তারা বেতনটা ওই লঞ্চন লাগবে তাদের তারা ফেলে। তো সেগুলি কিন্তু বিকাশটা নিজেদের মধ্যে করলো, অন্যদের মধ্যে করলো না। এটা কিন্তু নিজেরা তারা ভাবা উচিত। সারা ভারতবর্ষের মধ্যে মাননীয় সুপ্রিম কোর্টের এগুলি দেখা উচিত, কিভাবে উন্নয়ন করেন, কিভাবে এইগুলি ঠিক করেন, এইগুলি সমস্ত জায়গা কিন্তু একটা সঠিক নির্ধারণের দরকার আছে। মানুষের যতটুকু টাকার দরকার ততটুকুই প্রয়োজন মানে করা উচিত। ইভেন কর্মচারীদের তো বেশি বেতনের দরকার নেই, কর্মচারীর বেতন কম থাক, সেই হিসাবে তারাও বেতনও কম থাক। তো তারা যখন আমাদের কিন্তু ট্যাক্সের পয়সা নিয়ে নিজেদের বেতনটা বাড়িয়ে দিত, কর্মচারীদের বেতন লাগে জিনিসপত্রের দাম মাসে মাসে ওনারা বাড়িয়ে দিচ্ছেন, বাজারে গেলে না দিচ্ছেন, তাহলে কর্মচারীদের টাকা বাড়াতে হবে না, তাহলে কর্মচারীদের সেই টাকাটা চলবে না। যদি জিনিসপত্রের দাম না বাড়ে তাহলে কর্মচারীদের টাকাও বাড়ানোর দরকার নেই, আর যদি জিনিসপত্রের দাম বাড়ে তাহলে কর্মচারীদের টাকাটাও বাড়ানো। কর্মীদের বিচার করার এগুলো রাজ্য সরকার জানে, অর্থ জানে কি করে অর্থ সংস্থান করতে হয়। আর এটা আমরা বিশ্বাস করি। আমি খেলার নাম বাবাজি। নমস্কার, কে বলছেন? বাচ্চা চিৎকার না করলে মা যেমন বাচ্চা বলছিলাম। আচ্ছা, আজকে যেটা বলছেন যে বিয়ে দিয়ার অষ্টম বেতন কমিশন, এটা তো আপনার এই তৃণমূলের কাছে রাজ্য সরকার 33% দিয়ে পাইতেছে, রাজ্য সরকারের কর্মচারীরা যেমন, আর কেন্দ্র পাইতেছে 55%, 10% ডিফারেন্স নেই। এই অবস্থাগুলোতেই অসম কমিশন রাজ্য সরকারের কর্মচারীরা অনেক বঞ্চিত হয়ে থাকবো। হ্যাঁ, এটা যে আগে 55 করুক না, 55 কইরা সব দিকে এই অসম কমিশনে দেখ না দিল 27-এর আগে গভর্নমেন্ট ইচ্ছা করলে 1 বছর আগে দিয়ে পারে, মনে হয় না দিব যে 27 দিয়ে, তাহলে এই সময়টা কি করবো? হ্যাঁ, সেন্ট্রালের কর্মচারীরা তো আপনার সেন্ট্রাল দিকে এগোচ্ছে, অলরেডি এখন যারা এগোচ্ছে, আর কর্মচারীরা চল্লিশে গেছে না। আমরা প্রায় রাজ্যের কর্মচারীরা সমান হবো, হ্যাঁ সমান হবো। কেন সেন্ট্রাল গভর্নমেন্ট দুই সরকার, দুই সরকার যখন রাষ্ট্রপতি সরকার এটা পাওয়ার কথা, এটা সমান করো আমরা চাই। হ্যাঁ, একজন বসেছিলাম তো 1% দিলে দেওয়া লাগে, তার জন্য তো কর্মচারী আছে অনেক শিক্ষকরা, আর ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্মচারী আছে শিক্ষকরা, তারা তো সেন্ট্রাল আন্দোলন আছে, কিন্তু কলেজে কিন্তু আপনার কর্মচারী আছে, তাহলে আছে সুবিধা লাগে মাত্র 1% লাগে 1% দিলে, তাহলে আপনার
সন্ত্রাসী 15% বলে হতো না। পাঁচ ছয় ওইগুলো সন্দেহ আছে বা তিনি হইতে পারে। অনেক বছর দেয় এটা আমরা জানি না কিভাবে এটা লাগছে, এটা এখন ঘটনা হয়েছে না। অসংখ্য একমিশন দিতে পারে ইচ্ছা করলে এবং সেন্ট্রাল যদি ইচ্ছা করে। এখন কি হয় স্যার রবি দোয়াশা এখন এই ব্যাপারে আপনি যদি কথা তুলছেন সেই জন্য বললাম আর কি, কিন্তু সম্পূর্ণ দোয়াশা কবি দিব না করলে মা যেমন বাচ্চার দিকে নজর দেয় না, ঠিক তেমনি অনিয়মিত কর্মসূচি চিৎকার করতে হবে। চিৎকার করে সরকারের কানে আমাদের দাবি পৌঁছাতে হবে এবং খেলার নাম বাবাজি ঠিকভাবে যদি আমরা আন্দোলন করতে পারি সরকার আমাদের দাবি মানতে বাধ্য হবে। আমরা বিশ্বাস করি আমাদের দেওয়াল যেহেতু দেওয়ালে যেহেতু পিঠ থেকে গেছে, আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে বিভ্রান্ত করে লাভ হবে না। আমরা এটাও বলি বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। এই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের কোনো ঝান্ডা নেই। আমাদের একটাই লক্ষ্য ত্রিপুরার সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীদের স্বার্থ রক্ষা করা। এর বাইরে আমাদের অন্য কোনো এজেন্ডা নেই, অন্তত এই মঞ্চ থেকে। মুখ্যমন্ত্রী তো মুখ্যসচিবের মাধ্যমে কাজ করে না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে আপত্তি নেই। আমরা 15 আগস্ট অব্দি 15ই নভেম্বর দেখছি, 15ই নভেম্বর পর দরকার আমরা মুখ্যসচিবের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে 20,000 অনিয়মিত কর্মচারী মিছিল নিয়ে যাবো, যেতে পারবো। আমরা মুখ্যমন্ত্রীর কাছে যেতে আমাদের কোনো আপত্তি নেই। যদি উনি আমাদের সময় দেন আমরা 100বার আমরা সকালে যাবো। আমাদের অনিয়মিত কর্মচারী মঞ্চের আমাদের গত জুলাইয়ের 4 তারিখ আমরা মহাকরণ অভিযানের মাধ্যমে আমাদের 8 দফা দাবি নিয়ে আমাদের রাজ্যের মুখ্য সচিবের নিকট আমরা গিয়েছিলাম। সেই দাবি অনুসারে ওনার সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং দাবিগুলি উনি মেনে নিয়েছিলেন। বলেছিলেন কিছুদিনের মধ্যে আলোচনার ভিত্তিতে আমাদের দাবিগুলি পূরণ করার চেষ্টা করবেন, সেই রকম বলেছিলেন। কিন্তু আমরা প্রায় 2.5 মাস পূর্ণ হয়ে গেল, আমরা কোনো ইতিবাচক সাড়া পাইনি। এখন বাধ্য হয়ে আজকে আমাদের মঞ্চের তরফ থেকে আমরা আবার রিমাইন্ডার দিয়েছি, মাননীয় মুখ্য সচিবের নিকট চিঠি দিয়েছি। তো আমরা সেই চিঠি স্যারে বললেন যে 15 তারিখ নভেম্বরের 15 তারিখ অবধি আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে যদি আন্দোলন করতে হয় আমরা ওইভাবে করব। নতুনভাবে রাজ্যবাসী আমাদের দেখবেন, আন্দোলন সম্ভব হলে আমাদের পরিবারের যে ছেলে মেয়ে আমাদের বা বৃদ্ধ মা বাবা আছে তাদেরকে নিয়ে প্রয়োজনে আমরা রাস্তায় নামবো। সেই দৃশ্য রাজ্যবাসী যদি দেখতে চান, রাজ্য সরকার যদি দেখতে চান, আমরা সেই দৃশ্য আমরা দেখাবো, আমরা প্রস্তুত আছি। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। আমাদের বিশেষ করে আমাদের যে পাম্প অপারেটর ভাই বোনরা রয়েছেন বিভিন্ন জায়গায় রাজ্য প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে তারা বিভিন্ন জায়গায় তারা পানীয় জল এবং সেচের কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তা আমাদের কথা বলুন। আমরা যে অনিয়মিত কর্মচারীর নিয়মিতকরণের যে সংগ্রাম চলছে, রাজ্য সরকার এটাতে সংশোধিত কোনো কর্ণপাত করতেছে না। সুবিধা হচ্ছে কর্মচারীরা রেগুলার কর্মচারীরা বোনাস বেশি দিতে আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ডিক্লারেশন দিচ্ছে না। 19 তারিখ আগামীকালকে বিধানসভা অধিবেশন বইব, তারপরে দিবে জুমলাবাজি করতে হতো। আমাদের পরিবার শুধু পাম্প অপারেটরের একজন লোক না, তার পরিবারটাও ঘুষগুলা দিতে সরকারটা। ছেলে মেয়েরা কি দিব আমরা, লজ্জা লাগে বাড়ি ঘুরে যাইছে। পূজা বাবা কাপড় আনতা না, বাবা আনতা না, এই ধরনের আমরা মানসিক কীটদাস পদারে পার করে লেগে সরকার জুমলাবাজি জেলার গদির দখল করেছিল। এখন আমরা কীটদাস বানাইছে। আপনার তারা আমাদেরকে তার কোনো রাস্তা নাই, এরকম জায়গায় আমরা বলছি। আমরা স্বাধীনতার 1 বছর পরেও আমরা কীটদাসের কথা আছে, মধ্যপ্রাচ্য যুগে বসবাস করতে আছি।
সঙ্গে যুক্ত রয়েছে। নমস্কার, কে আমাদের বলছেন? যতটুকু জানতে পেরেছি বিভিন্ন জায়গায় আমাদের সেই পাম্পটা এখনো লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। অনেক কিছু আছে, কিন্তু অনেক সময় বলার ইচ্ছা করলে বলতে চাই না, কারণ কি বলার ইচ্ছা আছে, বলার পরও কোনো কিছু আমরা সুরাও পাই না। আগামী দিন অধিবেশন চলবে বিধানসভাতে, কিন্তু আমাদের আপাতত সুরে কিছু হয় না। দেখেন জরুরি পরিষেবাগুলো মাধ্যমে নাম্বারে আছে অপারেটর, তারা সব দিক দিয়ে বঞ্চিত। এই অধিবেশনে আপনারা সাহায্য করবেন, তাদের সম্বন্ধে কিছু বলছে। তারা পুরোর সময় ডিউটি করে বেশি, তাদের বোনাস 50 টাকা। আর যারা পুরোর সময় ছুটি থাকে, ডিউটি করতে হবে না, তারা বোনাস 100 টাকার উপরে। দেখুন আমরা কি সব কিছু বঞ্চিত রাখবো নাকি? আপনারাও তো সাহায্য করবেন। কারণ কি জরুরি পরিষেবা দলের অপর নাম জীবন, সবাই গেল, কিন্তু যারা পরিষেবা করে তাদের সমস্যা কথা কেউ বলে না। আপনারা তো চেষ্টা করবেন আমাদের সম্বন্ধে বলার জন্য। আগামীকাল থেকে যে অধিবেশন চলবে, দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের সেই পাম্পরে এখনো তাদের যে বকেয়া বেতন ভাতা রয়েছে, সেই বেতন ভাতা নমস্কার, তাদেরকে কে বলছেন? ইয়া করা হয়নি। নমস্কার। হ্যালো কথা বলুন। হ্যালো লাইভে আছেন, কথা বলুন। স্যার, বলছি যে এই সরকারের সব কিছু ভালো। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছিল আমরা দিয়ে জাহাজ আনবে, তাও হচ্ছে। দেখছেন কি আরে ভাই বলে তাই করে। নমস্কার। করা হয়নি, প্রদান করা হয়নি। এছাড়া রয়েছেন আমাদের রাজ্যের বিশেষ করে যে পূজা অ্যাডভান্স আমাদের অনিয়মিত কর্মচারীদের জন্য, অন্যান্য রেগুলার কর্মচারীর নেই, অনিয়মিত কর্মচারীদের জন্য রাজ্য সরকারের বিধান রয়েছে। সেখানে আমরা দেখেছি যে অঙ্গনারী কর্মী এবং এই হোমগার্ড এবং এই যে রয়েছে অঙ্গনারী সহায়িকা যারা রয়েছেন তাদেরকে, যারা স্কিম ওয়ার্কার, তাদের জন্য রাজ্য সরকার এই পূজার অ্যাডভান্সে প্রদান করেছে। কিন্তু একটা বিশাল অংশের যে অনিয়মিত কর্মচারী রয়েছে, শুধু ডব্লিউ কর্মী বাদে বাকিদের প্রদান ব্যবস্থা নেই। আজকে 3 বছর যাবৎ 2022 সনের থেকে 22 সনে অনিয়মিত কর্মচারী সকল অংশের লোক পূজায় অ্যাডভান্স পেতেন। 2023 থেকে তাদেরকে দেওয়া বন্ধ করে দিয়েছে। আমরা বারবার রাজ্য সরকারের নিকট সেই আবেদন রেখেছি। আজ বিগত 3 বছর ধরে রাজ্যের অর্থ সচিব এবং যার বিভিন্ন ডিপার্টমেন্টের যে আধিকারিকগণ রয়েছেন তাদের কাছে আমরা আমাদের আবেদন রেখেছি, কিন্তু রাজ্য সরকার আমাদের সেই আবেদনে সাড়া দেয়নি। রাজ্যে বৃহৎ অংশের অনিয়মিত কর্মচারী এই পূজার মরশুমে তারা তাদের পরিবারকে নিয়ে খুব অসহায় অবস্থার মধ্যে দিনপাত করবেন। আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক বিষয়টি। আমরা চাইছি পূজার দিন আর বেশি দিন নেই, এই সময়ের মধ্যে যদি একটা কিছু ব্যবস্থা করে রাজ্যের সকল অংশের অনিয়মিত কর্মচারীদের যাতে সেই পূজায় অ্যাডভান্স পায়, এর জন্য আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি। আমরা আশা করি যে বিধানসভার মধ্যে এই যে অনিয়মিত কর্মচারীদের যে দাবিগুলো, এগুলো এর আগেও আমরা বিধানসভার বিরোধী দলের কাছে আমরা চিঠি দিয়েছিলাম যাতে তারা বিধানসভার মধ্যে এই বিষয়গুলো তুলে। শাসক দলের কাছে আমরা দিয়েছি, 7 জনের কাছে। তো কালকে তো শুরু হচ্ছে 2 দিনে। তো আমরা আশা করি যে বিধানসভার মধ্যে তাদের এই সমস্যাগুলি সমাধান করার জন্য যাতে বিধানসভার মধ্যে সরকার পক্ষ একটা ইতিবাচক পদক্ষেপ নেয়, সেটা আমরা আশা করি আর কি। আপনারা শুনলেন সেখানে অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফে সাংবাদিক সম্মেলনের প্রতিক্রিয়া। তার পাশাপাশি কিছুদিন আগে পাম্প অপারেটররাও তারা সাংবাদিক সম্মেলন করেছিলেন, তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছিলেন। সেই বক্তব্য আমরা আরেকবার শুনব।
অ্যাকচুয়ালি আমাদের আইআরসিটা ডিপার্টমেন্ট বসানোর পর কন্ট্রাক্টরের হাতে থাকে। যখন কন্ট্রাক্টরের হাতে থাকে তখন কন্ট্রাক্টররা আমাদের বিভিন্ন বিভিন্ন রকম বেতন দেয়। যেমন আমার আন্ডারে কন্ট্রাক্টর 3টা বছর আইআরটি আমি কন্ট্রাক্টরের আন্ডারে চালাইছি, কিন্তু তখন কন্ট্রাক্টর আমাদেরকে 8,000 টাকা দিয়ে প্রতি মাসে দেওয়া গেছে। যখন কন্ট্রাক্টরের হাতে থেকে যখন গভর্নমেন্টের হাতে গেছে না, তখন গভর্নমেন্ট 8,000 টাকা থেকে তখন আমাদেরকে 500 টাকা করে দেওয়া শুরু করছে। অর্থাৎ আমার কন্ট্রাক্টরের হাতে যখন আইআরটি ছিল তখন আমাকে প্রতি মাসে 8,000 টাকা দিচ্ছে। এবার কন্ট্রাক্টরের হাতে থেকে যখন গভর্নমেন্টের হাতে হয়ে পড়ছে, সরকারের হাতে যখন আইআরটি হয়ে পড়ছে, তখন আমাকে 500 টাকা দিচ্ছে। এই ভারতে এরকম কোনো সিস্টেম আছে কি না আমার জানা নেই। তো আইআরটি সংক্রান্ত ব্যাপারে একটা কথা বলবো, আইআরটি চালানোর ক্ষেত্রে অপারেটরকে অনেকগুলো হেডেক সহ্য করতে হইতেছে বা বহন করতে হইতেছে। কিন্তু সরকার আমরা স্কিম চালাই ঠিক আছে, কিন্তু আইআরটিটা আমরা যে চালাই যাচ্ছি সরকার একটা জাস্ট বিদ্যুৎ পার্কে দিয়ে এখন বর্তমানে দেখছি একটা এঞ্জিন, অর্থাৎ আইআরটি যুক্ত করে দিতে স্কিমের সাথে। কিন্তু আইআরটিটা যুক্ত করে অপারেটরকে কী করছি এখানে মাসে 500 টাকা ধরা দিচ্ছে। কিন্তু যখন কন্ট্রাক্টরের হাতে ছিল তখন কন্ট্রাক্টর আমাদেরকে 6,000 টাকা 8,000 টাকা করে প্রতি মাসে অ্যালাউন্স দিয়ে দিত। যখন সরকারের কাছে আসার সাথে সাথে এটা 500 টাকা হয়ে যায়। এই ভারতের এরকম বৈষম্য বেতন স্যালারি উপরের দিকে নেটের দিকে আসবে। আমার মনে হয় আমাদের ক্ষেত্রে এই ত্রিপুরা যেটা বহাল, অন্য তো কোনো সিস্টেম এটা আছে কিনা আমার জানা নেই। আপনারা কি করে বলছেন যে আপনাদের না, এই আইআরটি সিস্টেমটা তো এখন থেকে চালু হয় না। আইআরটি সিস্টেমটা চালু হচ্ছে কিন্তু অনেক আগে থেকে। ওই সিস্টেমটা আমি এই জন্যই বর্তমান সরকারের কাছে কলেজের অনুরোধ করছি, আমাদের টোটাল গাইডলাইন যদি চেঞ্জ না করতে পারে সরকার, তাহলে আমাদের কিন্তু যে সরকার কী করতে পারবে ওইটা আমাদের জানা নেই। তাই সরকারের কাছে বারবার অনুরোধ করছি, আমাদের গাইডলাইন পরিবর্তন করে আমাদেরকে ফিনান্স অ্যাপ্রুভেলের মাধ্যমে আমাদের কর্মের একটা সঠিক জায়গা দেওয়ার জন্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি। স্কিম চালাই, স্কিমের একটা বেতন ঠিক আছে, স্কিমের বেতন বাড়ে, কিন্তু আইআরটির টাকা যে টাকা বাড়া এটা খুবই নগণ্য। কিন্তু স্কিম থেকে আইআরটির পরিশ্রম অনেক বেশি। পার ডে আইআরটি ওয়ার্ক করতে হয়, আইআরটি মেনটেন করতে হয়, অনেকগুলো বিষয়যুক্ত আছে, অনেকগুলো ফিজল থেকে এইগুলো মেনটেন করতে হয়। তো ওই কারণে আমি সরকারের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যাতে আমাদের আইআরটির বিষয়টা যাতে সরকার একটু এক্সট্রাভাবে যাতে বিচার বিবেচনা করে। আমাদের মূল ভিত্তিতে আমাদের স্কিম, এই স্কিমের এই সিস্টেমে আমরা কিন্তু চালু হইতেছি, দুঃখ দুর্দশা সমস্ত কিছু বহন যাইতেছে। কিন্তু পাশাপাশি যখন আইআরটিটা যখন আমাদের ঘরে চাপিয়ে দেওয়া হয়, কিন্তু কন্ট্রাক্টরের হাতে থাকে আমরা 5, 6, 7, 8, 10,000 টাকা পাই, কিন্তু সরকারের কাছে যখন এটা হ্যান্ড ওভার করা হয় তখন এটা 5,000 টাকা হয়ে যায়। তাই সরকারের কাছে অনুরোধ থাকবে এই বৈষম্য টিকা যেন আমাদেরকে মুক্তি দেওয়া হয়। কারণ আইআরটি আমাদের চালাই তুলব এইরকম আমার জানা নেই কোনো গাইডলাইন আছে কিনা। এই ব্যাপারে আমরা সরকারের কাছে বিশেষভাবে এমন কিছু আবেদন করি না, তবে বিদ্যুৎ সামনে জিজ্ঞেস করলে বা আমাদের যে ডিভিশন এসডি আছে ওনাদেরকে জিজ্ঞেস করলে তারা এতটুকুই বলে যে না আপনারা আইআরটি চালাতে হবে। অর্থাৎ আমাদের এই সিস্টেমটা দীর্ঘদিন যাবৎ মুখের উপরে চলছে, কিন্তু কাগজপত্রের যে বিষয়গুলো আছে না, এই কাগজপত্রের বিষয়গুলো কিন্তু অনেকটা উজ্জ্বল। তাই আমি সরকারের কাছে বলবো বর্তমান সময়ে আমাদের এই গাইডলাইন পরিবর্তন করে আমাদের সেই জায়গাটুকু করে দেওয়ার জন্য সরকারের কাছে একান্তভাবে আমরা গভর্নমেন্টের দাবি করতে হবে। আমরা গভর্নমেন্টের কাছে একটাই দাবি করতেছি, আমাদের অতীতের যে সিস্টেম এই সিস্টেমকে চেঞ্জ করে নতুন গাইডলাইন সৃষ্টির মাধ্যমে আমাদের ফিনান্স অ্যাপ্রুভেল দিয়ে আমাদের কাছে সেই জায়গাটা করে দেওয়া হয়। আর আমাদের যেই দৈনিক যত ঘন্টা ডিউটি করি সমদেশের একটা রুলস আছে, অত ঘন্টা ডিউটি করলে এত টাকা পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় আমরা সরকার যখন বছরে বছরে বিভিন্ন ইনক্রিমেন্ট বা দিয়ে দেয় তখন কিন্তু আমরা ওই আওতায় করি না, তখন সরকার আমাদেরকে হালকা হালকা ধরে আমাদেরকে দিয়ে দেয়। সরকারের প্রতি আমাদের আস্থা বিশ্বাস আছে, কারণ সরকার আস্থা মুহূর্তে আমাদেরকে ভরসা দিয়েছিল। তো 18 নির্বাচনের মুহূর্তে
আমাদের তৎকালীন আমাদের এই বিদ্যাভ্রম দপ্তরের মন্ত্রী ছিলেন সুশান্ত সূত্রী। ওনার সান্নিধ্যে আমরা এককালীন 300 টাকা আমাদের বৃদ্ধি করেন। উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের যাতে অবস্থা যাতে উন্নত হয় এবং সিস্টেমগুলো যাতে পরিবর্তন করা যায় ওইভাবে তাদের চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা সরকারের কাছে একান্তই আশাবাদী যে সরকার আগামী দিন যে ক্যাবিনেট 19 তারিখ যে ক্যাবিনেট বসবে ওই ক্যাবিনেটে সরকারের কাছে আমরা একান্তই আশাবাদী ওই আলোচনার মাধ্যমে সরকার আমাদের জন্য কোনো না কোনো একটা দিক পরিবর্তন করে। কিন্তু বিষয় হলো রাজ্য সরকারে যারা আছে তারা যখন 2018 সালের আগে ঘোষণা দিয়ে বিভিন্ন যারা অনিয়মিত অপরাধীদের নিয়মিত করা হয়েছে, কিন্তু অভিযোগ হচ্ছে 2018 সালের 31 জুলাই এটা সার্কুলার জারি করা হয়েছে কোনোভাবে আপনারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আছে, তাহলে সরকারের প্রতি কি করবো আপনাদের বিশ্বাস? নমস্কার, কে বলছেন? 18 নির্বাচন নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস নির্মাণ নিয়োগের পক্ষ থেকে বলছি। দেখুন, প্রথমত হলো এই সরকার সাধারণ কর্মচারীদের কিছু দিব না, কারণ ঠিক হতে পারছে না। কর্মচারীরা গেল শুধু সমস্ত যারা গরিব করতে তারা কিছু করছে না। তার মূল কারণ হচ্ছে কি, আমরা রাষ্ট্র গঠন এবং রাজ্য গঠন করা হচ্ছে সেজন্যই বড় লোক, কারণ রাষ্ট্র গঠন তো তারা করছে, মানুষের করছে না। মানুষ পরবর্তী সময় তারা ভোট দিয়া কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার ভোটের মাধ্যমে তারা আবার সাধারণ ক্ষমতা বৃদ্ধি করে। এই যে রাষ্ট্রীয় পরিষদ এবং কেন্দ্রীয় গঠনটার পরিবর্তন করতে হবে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যদি পরিবর্তন না করে আর কংগ্রেসের আছে, সিপিএম আছে, বিজেপি আছে, সবাই একটু টাকা এই শাসক গোষ্ঠীদের টাকা তারা শুধু ভারতবর্ষের যে বৈষম্য, অতিরিক্ত টাকা বৈষম্য, আমরা দেখে আমরা দেখি ধনী মানুষ কিছু হচ্ছে, তারা ধনী মানুষ লক্ষ লক্ষ টাকা ঋণের নামে তারা বরবাদ করে দিতেছে। কোটি কোটি টাকার মালিক হবে বৈষম্য কথা হবে। কিছু ডিপার্টমেন্ট আছে ধরে দেওয়ার তুলে দিচ্ছি। আমি ট্রেনটা যে কর্মচারীরা আন্দোলন বেতন পায় ট্রেনটা বেতনটা লক্ষ টাকা এয়ারপোর্টে খবর নিয়ে এসেছেন বাঙুলি খবর নিয়ে এসেছেন 8,000 টাকা বেতন। তাহলে বৈষম্যটা কি ধরনের বৈষম্য ভারতবর্ষ হচ্ছে? এই যে রাষ্ট্রীয় ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা রাজ্য ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে। স্বাস্থ্য স্থানটা বাংলা না, আমরা ভারতবর্ষের যে স্বাস্থ্য তারা এমন ভাবে টাকা বিস্তার করে বিধা দেওয়ার লেগে তার মধ্যে কি সংগঠনের কথা, কি সংগঠনে তারা কি করে দিব, সংগঠন কিছু করতে পারতো না আন্দোলন করে তারা দিয়েছে আদায় করার দিচ্ছে। এখন তাদের সত্যিকারের কাজ করতে হবে, তারা রাজ্য গঠনটা সুন্দরভাবে করতে হবে। এমন লোকের আত্মহত্যা দিতে রাজ্য যাতে তারা কিছু পায়, মানুষের লেগে যারা কাজ করে, জীবন শেষ করে মানুষের লেগে কাজ করে, এই ধরনের নিজের নামটা চাই বাবা সাহেবের বিচার দ্বারা রাষ্ট্র চলুক। আশা করি সত্যিকার ভালো অধিকার থাকবো, কারণ তারা যে শাসক কংগ্রেস বিজেপি তারা প্রথমেই বাবা সাহেবের বিচার দ্বারা দ্বারা ধ্বংস করে দিতে। এই হারাম পুরো দেশটাকে শেষ করতেছে। এত বৈষম্য আমরা ভারতবর্ষে থাকার কথা না, কারণ আমরা দেশে কোনো অভাব নাই, কোনো কিছু অভাব নাই। অভাব হলো তাদের মন মানসিকতা এবং বৈষম্য। ভারত কর্মচারী যারা আছে বা যারা সাধারণ মানুষ আছে প্রত্যেকের কাছে প্রথম থেকে রাজ্যের পরিবর্তন করেন, এমন একটা সরকার দেন যারা মানুষের কাছে থাকব এবং লোক লালনের ধার ধারবো না। আমরা আজ অনিয়মিত কর্মচারীদের তরফে যে সাংবাদিক সম্মেলন ছিল তখনও তাদের বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। বিধানসভার অধিবেশনের প্রাককালে সেখানে বিষয়গুলো শুধু আজ নয় তার আগে উত্থাপন করেছে। আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফে আজ যে সাংবাদিক সম্মেলন ছিল সেই সাংবাদিক সম্মেলনে তাদের তরফে যে বেশ কয়েকটি বিষয় উত্থাপন করা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অনিয়মিতদের নিয়মিতকরণ। এবং এই অনিয়মিতদের নিয়মিতকরণের কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যদিও সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করেনি বলে বিভিন্ন জন সেখানে দাবি করছেন।
সেদিক থেকে আজ আরও একবার সরকারের কাছে বিষয়বস্তু উপস্থাপন করেছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। তারা তাদের তরফে সাংবাদিক সম্মেলনের নেতৃত্বের কি বক্তব্য আমরা আরেকবার শুনব। যে অনিয়মিত কর্মচারী মঞ্চ, ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজ বিগত 4 জুলাই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা সহ বিভিন্ন দাবিতে আগরতলা শহরে ঐতিহাসিক মিছিল সংগঠিত করেছিল। আমরা মহাকরণ অভিযান সংগঠিত করেছিলাম এবং মহাকরণ অভিযানের শেষে আমরা 4 জুলাই রাজ্যের মাননীয় মুখ্য সচিবের সকাশে আমাদের অনিয়মিত কর্মচারী মঞ্চের প্রতিনিধি দল সাক্ষাৎকারে মিলিত হয়ে আমাদের 8 দফা দাবি সনদ আমরা মাননীয় মুখ্য সচিবের কাছে তুলে ধরেছিলাম। রাজ্যের 40,000 অনিয়মিত বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে কর্মচারীদের তরফ থেকে আমরা আগামীকালকে বিধানসভার অধিবেশন বসছে। কালকে অনিয়মিত কর্মচারীদের লাস্ট স্বপ্ন, যদি কালকে কিছু একটা সিদ্ধান্ত না নিই রাজ্য সরকার, তাহলে অনিয়মিত কর্মচারীদের আর কিছু হবে না। আশা করি আন্দোলন করে, এই সরকারের আমলে আন্দোলন করে কিছুই হবে না, উল্টো লাঠির আঘাত পাবে অনিয়মিত কর্মচারীরা। কেন এটা বামপন্থী সরকার নয়, আন্দোলন করবে, সবকিছু মিলে যাবে। কোনো কিছু দেবে না, পেটে লাঠি দেবে, তারপর আন্দোলনও করতে দিবে না। যে আমরা অনেক কিছু দেখে ফেলেছি এই 8 বছর ধরে। যাদের অর্থদপ্তর অনুমোদন রয়েছে 10 বছরের উপর 15 বছর হয়ে গেছে, ওদেরকে এখন পর্যন্ত নিয়মিত করতে পারেনি রাজ্য সরকার। 8 বছর হয়ে গেছে। নির্বাচনী প্রতিশ্রুতিত জুমলা বাটপার, ওরা নিজেরাই বুঝিয়ে দিয়েছে আমরা বাটপার। ভারতীয় জনতা পার্টি এটাকে বলে না, এটাকে বলে ত্রিপুরা রাজ্যে চলছে এখন ভারতীয় জামলাবাদী, বাটপারবাদী। আগামীকালকে আশা করি যদি বিশ্বাসটা না হয়, তাহলে অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ অন্ধকার। নমস্কার। বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে কর্মচারীদের তরফ থেকে আমরা মুখ্য সচিবের কাছে দাবি করেছিলাম অনিয়মিত কর্মচারীরা বঞ্চিত, তাদের ন্যায্য দাবিগুলো অবিলম্বে পূরণ করার জন্য রাজ্য সরকারকে, বিশেষত রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে মুখ্য সচিবকে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের সাথে রাজ্যের মুখ্য সচিবের আলোচনা আমরা মনে করি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছিল এবং মুখ্য সচিবের কাছ থেকে আমরা ইতিবাচক আশ্বাস পেয়েছিলাম। আমরা আলোচনার সময় মাননীয় মুখ্য সচিবকে জিজ্ঞেস করেছিলাম, জানতে চেয়েছিলাম আমরা মিটিংয়ের পর, ডেপুটেশনের পর আমরা গিয়ে সবাইকে কী বলবো, আমরা কি বলতে পারি যে আপনি ইতিবাচক সাড়া দিয়েছেন, আপনি বিষয়গুলো দেখবেন সদর্থকভাবে। উনি বলেছেন আপনারা বলতে পারেন। সেই মোতাবেক আমরা নিয়ে ডেপুটেশন শেষে সবাইকে বলেছিলাম, সংবাদ মাধ্যমকে জানিয়েছিলাম এবং রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিয়েছিলাম যে আমাদের দাবিগুলো রাজ্যের মুখ্য সচিব অত্যন্ত সদর্থক ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন এই দাবিগুলো পূরণ করার জন্য তিনি আন্তরিক সক্রিয় উদ্যোগ গ্রহণ করবেন। আমরা মুখ্য সচিবের এই আশ্বাসে বিশ্বাস করেছিলাম। আমরা মুখ্য সচিবকে এটাও বলেছিলাম যে 21 জুলাই 2018 সালে আপনারা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত সমস্ত সার্কুলার বিজ্ঞপ্তিগুলো প্রত্যাহার করেছিলেন এবং তখন বলেছিলেন যে আপনারা আরও ইনফর্ম এবং ট্রান্সপারেন্ট স্কিম তৈরি করবেন, সেই জন্য চালু স্কিমগুলো বাতিল করা হলো। কিন্তু 2018 21 জুলাই, তারপর 4 জুলাই 2025 তখন অব্দি আপনারা এই বিষয়ে নতুন কোনো স্কিম আনেন নাই। আমরা দাবি করেছিলাম যে আমাদের দাবিগুলোর মধ্যে ছিল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে, পাম্প অপারেটরদের সমস্যার সমাধান করতে হবে, যে সমস্ত পার্ট টাইম কর্মী আছেন তাদেরকে ডিআরডব্লিউ ঘোষণা করতে হবে, যে সমস্ত অনিয়মিত কর্মচারী শূন্য হাতে বাড়ি ফিরে গেছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা দিতে হবে। এই সমস্ত দাবিগুলো আমরা তুলে ধরেছিলাম। তো আমরা আশা করেছিলাম যে মুখ্য সচিবের ভূমিকা দেখে যে সরকার এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন। আমাদের বক্তব্য ছিল অনিয়মিত কর্মচারীদের মধ্যে অর্থদপ্তর অনুমোদন আছে এবং অনুমোদন নেই, এইভাবে ভাগ করা যাবে না। যারা 10,000 দশক ধরে কাজ করছেন তাদেরকে অনুমোদন নেই বলে আপনি বাদ দিতে পারবেন না, সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে।
এবং নিয়মিতকরণ করার সাপেক্ষে সমকাজে সমবেতন দিতে হবে। আমাদের বক্তব্য ছিল রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্যপদ খালি এবং শূন্যপদগুলোর চাহিদা পূরণ করা হচ্ছে অনিয়মিত কর্মচারীদের সামান্য মজুরির ভিত্তিতে নিযুক্তি দিয়ে। তো আমরা 3 মাস অপেক্ষা করলাম। 3 মাসে আমরা কিন্তু রাজ্য সরকারের তরফে কোনো ইতিবাচক সাড়া পেলাম না। আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি যে মুখ্য সচিবের প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়িত করার ক্ষেত্রে কোনো উদ্যোগ রাজ্য গঠনের তরফ থেকে এখন অবধি আমাদের নজরে আসেনি। আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন দপ্তরে তারা তথ্য সংগ্রহ করছেন, অর্থ অনুমোদন নিয়ে যারা কাজ করছেন তাদের বিষয়, কিন্তু তারা কত, তারা তো মাত্র সামান্য সংখ্যা, 3 থেকে 4 হাজার 5 হাজার, এর বাইরে বিরাট সংখ্যা অনিয়মিত কর্মচারী নিয়ে কোনো হেলদোল রাজ্য সরকার নেই। আমাদেরও ধৈর্যের বাঁধ ভাঙছে। আমরা তাই আজকে বাধ্য হয়েছি আমাদের রাজ্যের মুখ্য সচিবের কাছে একটি আবার চিঠি প্রেরণ করতে, ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে আমরা চিঠি প্রেরণ করে আমাদের 4 জুলাইয়ের দাবি সনদ, 4 জুলাইয়ের মিছিল এবং মুখ্য সচিবের সাথে আমাদের আলোচনা সমস্ত কিছু তার স্মরণে এনেছি, তাকে স্মরণ করিয়ে দিয়েছি, দিয়ে বলেছি আমরা 3 মাস ধরে অনেক আশায় বুক বেঁধে অপেক্ষা করছিলাম। আপনার কাছে আপনার সাথে আলোচনার পর যে সদর্থক বার্তা আমরা পেয়েছিলাম, আমরা ভেবেছিলাম সেই সদর্থক বার্তার ভিত্তিতে আপনি এই দাবিগুলো পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু এখন অবধি সেই ধরনের পদক্ষেপ আমাদের নজরে। আরও আপনাকে মনে করে দিচ্ছি এবং আমরা আশা করছি আগামী 15ই নভেম্বরের মধ্যে আপনি আপনার সরকার এই বিষয়ে আমাদের দাবিগুলো পূরণে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা 15ই নভেম্বর অবধি মাননীয় মুখ্য সচিবকে সময়সীমা বেঁধে দিয়েছে। এটা মুখ্য সচিবকে সময়সীমা বেঁধে দেওয়া এবং রাজ্য সরকারকেও সময়সীমা বেঁধে দেওয়া। আমরা বলেছি যদি 15ই নভেম্বরের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ না হয়, দাবিগুলো পূরণে সদর্থ রীতিমতো কোনো পদক্ষেপ আমরা না দেখি, তাহলে কিন্তু 15ই নভেম্বরের পর আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ রাজ্যের 40,000 অনিয়মিত কর্মচারীকে নিয়ে আবারও জোরদার আন্দোলনে নামব। আমাদের সামনে আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই, এটা আমরা বলে দিয়েছি এবং আমরা এই বিষয়টা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর নজরে আনতে চাই এবং পাশাপাশি আমরা সমস্ত অনিয়মিত কর্মচারী বন্ধুদের কাছে এই বার্তাটা দিতে চাই যে 4 জুলাইয়ের ঐতিহাসিক মিছিল মহাকরণ অভিযানের পরও সরকারের সম্বিত ছেড়েনি। সরকার আরও বড় আন্দোলন চাইছে। যদি সরকার বড় আন্দোলন না চাইতো তাহলে সরকার নিজের থেকেই এই দাবিগুলো পূরণে গত 3 মাসে এগিয়ে আসতো। আমরা তবু সরকারের কাছে 15ই নভেম্বর অবধি সময় দিয়েছি। 15ই নভেম্বরের সময়সীমার পর আমাদের সামনে আন্দোলন করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। আমরা এটা বিশ্বাস করি অনিয়মিত কর্মচারীদের দেওয়ালে থেকে গেছে, তারা সবাই আন্দোলনে সামিল হবেন। এটা দলমত নির্বিশেষে সবার আন্দোলন। এটা সরকার বিরোধিতা, সরকার সমর্থনের প্রশ্ন নয়, আমাদের ভবিষ্যতের প্রশ্নে, আমাদের বর্তমান আমাদের যন্ত্রণা অবসানের প্রশ্নে আমাদের সামনে আন্দোলন ছাড়া বিকল্প রাস্তা নেই। তাই 15ই নভেম্বরের মধ্যে যদি আমাদের দাবিগুলো পূরণ না হয় তাহলে রাজ্য সরকার 15ই নভেম্বরের পর আগরতলা শহরে ত্রিপুরা রাজ্যে আন্দোলনের নতুন চেহারা দেখবে। এইটুকু আমরা বিনীতভাবে আর সবাইকে বলতে চাই। আমরা এটাও লক্ষ্য করছি পাম্প অপারেটররা, আমরা মুখ্য সচিবের কাছে বিষয়টা উল্লেখ করেছিলাম যে পাম্প অপারেটরদের বেতন কিংবা দৈনিক মাসিক মজুরি ঠিকমতো দেওয়া হচ্ছে না। এখন অবধি পাম্প অপারেটরদের মজুরি দেওয়া হয়নি এবং এখন সামনে পূজা আসছে। এই পূজার সময় অনিয়মিত কর্মচারীদের কিন্তু ঘরে হাসি থাকবে না। অনিয়মিত কর্মচারীদের অনেক কাজ তো আমার কাছে এসেছিল, অনিয়মিত কর্মচারী তাদেরকে পুজোর সময় যেটা অনুদান দেওয়া হয় এটা দেওয়া হচ্ছে না। এবার গতবার অবধি দেওয়া হয়েছিল, অনুদান দেওয়া হচ্ছে না, অনেককে পুজো অ্যাডভান্স দেওয়া হচ্ছে না। আমরা এই সাংবাদিক সম্মেলন থেকে রাজ্য সরকারের দাবি করবো পুজো উপলক্ষে সমস্ত অনিয়মিত কর্মচারী, পার্ট টাইম ওয়ার্কার, পাম্প অপারেটর প্রত্যেককে এককালীন করে উৎসব অনুদান দিতে হবে। এককালীন 5,000 টাকা করে প্রত্যেককে উৎসব অনুদান দিতে হবে, এটা আমাদের দাবি। আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে এই দাবিটা রাখতে চাই। আর পাম্প অপারেটরদের মাসিক মজুরি অনিয়মিত অবস্থায় রয়েছে, এটা নিয়মিতভাবে চালু করতে হবে উৎসবের মৌসুমে, যাতে অনিয়মিত কর্মচারীদের ঘরে সামান্য হাসিটুকু ফোটে, সেই হাসি ফোটানোর দায়িত্ব সরকারের গ্রহণ করতে হবে। এই দাবিটাও আমরা আজকে করছি। আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং অন্যরা আছেন তারা যদি কিছু থাকেন যুক্ত করবেন। আমরা 15ই নভেম্বর অবধি অপেক্ষা করবো। আজকে চিঠি দিয়েছি মাননীয় মুখ্য সচিবের কাছে, বলেছি আমরা 15ই নভেম্বর অবধি আপনাকে সময়সীমা দিলাম। আমরা আশা করবো এর মধ্যে আপনি উদ্যোগ গ্রহণ করে দাবিগুলো পূরণ করবেন। যদি পূরণ না হয় তাহলে আমরা 15ই নভেম্বর পর আমরা আবার আন্দোলনে নামতে বাধ্য হব। এইটা আমরা ঠিক করবো। আমরা শান্তিপূর্ণভাবে যতটা আন্দোলন করা যায়
আমরা শান্তিপূর্ণভাবে 40,000 অনিয়মিত কর্মচারী এবার পরিবার পরিজন নিয়ে আমরা দরকার হলে মহাকোর্টে বসে থাকবো। আমরা মহাকোর্টের সামনের দিন কাটাবো, রাত কাটাবো, যদি এরকম আমাদের টাকা নেই, একটা প্রচার আছে এবং গত কয়েক বছরের ভেতরে মন্ত্রী বিধায়কের বেতন ভাতা বৃদ্ধি পেয়েছে, টাকা নেই এবং বেতন ভাতা বৃদ্ধি। এটাকে সামনে রেখে আপনাদের কোনো অনুরোধ থাকবে যে পুজো অনুদান দিয়ে অন্যান্যদের দেওয়া হচ্ছে না। আমার যেটা বক্তব্য আমরা বলেছি বিধায়কদের জন্য পূজা অনুদান বাড়ানোর না, এটা আমরা বলবো না, এটা ওনারা ঠিক করবেন। এটা সবাই জানেন, মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বাড়লো, অনিয়মিত কর্মচারীদের বেতন ভাতা বাড়লো না, এটা রাজ্যবাসীর কাছে বিরাট প্রশ্ন, কিন্তু আমাদের কাছে নয়, যাদের বিবেক আছে তাদের প্রত্যেকের কাছে এটা কথা। এমনকি মন্ত্রী বিধায়কও নিশ্চয়ই তারাও এই বেতন ভাতা তারাও মানসিকভাবে মানতে পারছেন না, কারণ কোনো বিবেকবান মানুষ এটা মানতে পারবেন না। আর মন্ত্রী বিধায়কদের তো দায়িত্ব অনেক বেশি, তারা সমগ্র রাজ্যের দায়িত্ব। তারা যখন তাদের ভাতা বাড়ছে, অনিয়মিত কর্মচারীর ভাতা বাড়ছে না, অন্যদের ভাতা বাড়ছে, এটা তাদেরও নিশ্চয়ই রাত্রে ঘুমের ব্যাঘাত ঘটে। এটা তারা প্রকাশ্যে বলেন না, এবং বিশ্বাস করি যে কোনো বিবেকবান মানুষ, মন্ত্রী বিধায়করা যেহেতু অনেক দায়িত্ববান, তাদের দায়িত্ব সবার উপর, তারাও এটা মানছেন না, যাই হোক হজম করছেন তারা। আর আমাদের যেটা বক্তব্য থাকবে সেটা হচ্ছে যেটা 5,000 টাকার অনুদান, সমস্ত অনুদান দিতে হবে, অ্যাডভান্স অনুদান 5,000 টাকা অনুদান সবাই সমস্ত স্তরে অনিয়মিত কর্মচারীদের দিতে হবে, এটা আমাদের দাবি। আজকে আমরা দাবিটা রাখলাম রাজ্য সরকারের কাছে। টাকা নেই যুক্তি তো খেজুর যুক্তি, অর্থের সংস্থান ইচ্ছাগুলো রাজ্য সরকার করা যায়, কমিটির এক্সপেন্ডিচার করা যায়, এগুলো রাজ্য সরকার জানে, অর্থ জানে কী করে অর্থ সংস্থান করতে হয়। আর এটা আমরা বিশ্বাস করি, খেলার নাম বাবাজি, বাচ্চা চিৎকার না করলে মা যেমন বাচ্চার দিকে নজর দেয় না, ঠিক তেমনি অনিয়মিত কর্মচারীদের চিৎকার করতে হবে, চিৎকার করে সরকারের কানে আমাদের দাবি পৌঁছাতে হবে। এবং খেলার নাম বাবাজি ঠিকভাবে যদি আমরা আন্দোলন করতে পারি, সরকার আমাদের দাবি মানতে বাধ্য হবে। এবং আমরা বিশ্বাস করি আমাদের দেওয়াল যেহেতু দেওয়ালে যেহেতু পিঠ থেকে গেছে, আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে বিভ্রান্ত করে লাভ হবে না। আমরা এটাও বলি, বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। এই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের কোনো ঝান্ডা নেই, আমাদের একটাই লক্ষ্য ত্রিপুরার সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীদের স্বার্থ রক্ষা করে। এর বাইরে করার বক্তব্য সেদিক থেকে এবারের বিধানসভার অধিবেশনে সত্যি অর্থে কি ঘোষণা হতে পারে, কত শতাংশই বা দিয়ে দিতে পারে, দিয়ে আর কি সত্যি দেবে, অষ্টম বেতন কমিশন কি সত্যি ঘোষণা করবে, এই বিষয়গুলো বোধ হয় আগামীকাল যেমন থাকবে ঠিক তেমনি 23 সেপ্টেম্বরও থাকবে। তার পাশাপাশি আগামী 22 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন। তার আগে বড় ধরনের একটি ঘোষণা দিয়ে চমক দেওয়ার ক্ষেত্রে ডাক্তার মানিক সাহা সরকার কীভাবে বা বার্তা দিতে চান সেটা কিন্তু সময় বলবে। তবে 31 অক্টোবরের আগে এই সময়ে রাজ্য বিধানসভার অধিবেশন যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে থাকুন TV 24, আর অনেক বিষয় থাকবে। আজ এ পর্যন্তই, নমস্কার।